আসসালামু আলাইকুম সবাইকে। আমি জান্তু তামাসুম, বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি বায়োলজির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমাদের ইজি বায়োলজি বইতে বেসিক কনসেপ্ট থেকে শুরু করে এমসিকিউ সাজেশন, তাছাড়া রোড টু মিশন 100 সাজেশন, এমনকি তোমাদের জন্য সাইক্লোন সাজেশন এবং বোর্ড অ্যানালাইসিস অন্তর্ভুক্ত করা রয়েছে। এবং তোমাদের জন্য বোর্ডের সৃজনশীল যে প্রশ্নগুলো আছে সেগুলো দেওয়া হচ্ছে। আমাদের বইতে প্রচুর পরিমাণে কিউআর কোড রাখা হয়েছে, যে কিউআর কোডগুলো স্ক্যান করলে তোমরা এই প্রশ্নের সহজ সমাধান পেয়ে যাবে। যারা এখন ইজি বায়োলজি বইটি সংগ্রহ করনি, খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে, কারণ আমাদের ইজি বায়োলজি বই থাকা মানে তোমাদের কাছে একজন শিক্ষক সব সময় উপস্থিত থাকা। তাহলে আসো আজকে ক্লাসটা শুরু করে ফেলি। আজকে আমরা অধ্যায় 2 এর যশোরপুর 2020 সালের প্রশ্নটা সলভ করব। আশা করি তোমাদের যদি এখানে কারোর কোনো সমস্যা থাকে এই ক্লাসটা করলে এরপরে তোমাদের এই প্রশ্নটা বুঝতে কোনোই প্রবলেম হবে না। দেখো এখানে 3টা ছবি দেওয়া আছে। এই 3টা ছবিতে কাকে কি নির্দেশ করছে? প্রথমে পি বলতে এটা আসলে নিউক্লিয়াসের ছবি দেওয়া আছে, কিউ বলতে মাইটোকন্ড্রিয়ার ছবি দেওয়া আছে, আর বলতে ক্লোরোপ্লাস্টের ছবি দেওয়া আছে। তাহলে এখানে প্রথম প্রশ্নটা হচ্ছে আদি কোষ কি, যেটা খুব কমন একটা প্রশ্ন। আদি কোষ কাকে বলে বলো? যে কোষের নিউক্লিয়াস সুগঠিত থাকে না, অর্থাৎ নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস এগুলো থাকবে না, তাকেই বলা হচ্ছে আদি কোষ। এরপরে প্রশ্ন দেখো, অনৈচ্ছিক পেশিকে মসৃণ পেশি বলা হয় কেন? অনৈচ্ছিক পেশির কাজ কি? অনৈচ্ছিক পেশির কাজ হচ্ছে নিজের ইচ্ছা মতো সংকোচন প্রসারণ করবে, এখানে মানুষের কোনো হাত থাকবে না, ঠিক কিনা? আচ্ছা, অনৈচ্ছিক পেশির গায়ে কি হয়? আড়াআড়ি ডোরা কাটা দাগ থাকে না, দেখে এটা মসৃণ দেখা যায়, এই জন্য এটাকে মসৃণ পেশি বলা হয়। যে সকল পেশি টিস্যুর সংকোচন এবং প্রসারণ প্রাণীর ইচ্ছাধীন নয় তাদেরকে বলা হয় অনৈচ্ছিক পেশি। এই পেশির কোষগুলো কেমন? মাকু আকৃতি। তোমাদের বইতে ছবিটা আছে, ছবিটা দেখবে একটু মাকু আকৃতি থাকবে, মাকু আকৃতি এটাকে বলে। তো এদের গায়ে আড়াআড়ি দাগ থাকে না দেখে এরা মসৃণ, এই জন্য এই পেশিকে মসৃণ পেশি বলা হয়। এবং অনৈচ্ছিক পেশি হচ্ছে নিজের ইচ্ছা মতো সংকোচন প্রসারণ হয়। এখানে আমরা প্রাণীদের কোনো ইচ্ছা এখানে কাজ করে না। কোথায় কোথায় এদের দেখা যায়? মেরুদণ্ডী প্রাণীদের শ্বাসনালী বা অন্ননালী বা খাদ্যনালী, পশ্চিমনালীর প্রাচীরে অথবা হচ্ছে রক্তনালী, এগুলোতে আমরা অনৈচ্ছিক পেশিকে দেখতে পাই। এরপরের প্রশ্ন দেখো কি বলছে, যে চিহ্নিত চিত্রসহ পি এর গঠন বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। তাহলে এই ছবিটাকে চিহ্নিত করতে হবে, এইটার গঠন বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে হবে। তাহলে তোমার জ্ঞানমূলক উত্তর কি হবে? যে উদ্দীপকের পি অঙ্গটি হলো বা উদ্দীপকের পি অঙ্গাণুটি হলো নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াসের গঠন চিত্রসহ নিম্নে ব্যাখ্যা করা হলো। এখন এখানে তোমাদের ছবিটা কিন্তু দেওয়াই আছে, খুব সহজেই তুমি কিন্তু এটার উত্তর করতে পারবা। যদি বাসা থেকে তুমি প্রিপারেশন নাও নিয়ে যাও, যে ছবি আমি আঁকি নাই, কি করব এখন? পোস্টের যা ছবি আছে ওটা দেখে বসিয়ে দিবা, শুধু চিহ্নিতগুলো ঠিক মতো করে দিলেই একদম পারফেক্ট। উত্তরটা আমরা দেখি কিভাবে লিখতে পারি। উদ্দীপকে উল্লেখিত চিত্র পিতে নিউক্লিয়াস দেখানো হয়েছে, নিচে চিহ্নিত চিত্রসহ নিউক্লিয়াসের গঠন বৈশিষ্ট্য ব্যাখ্যা করা হলো। তাহলে এই প্রত্যেকটা বৈশিষ্ট্য আমরা ব্যাখ্যা করব, এবং কখনোই ছবিটা শুরুতে দিব না, ছবিটা যেটা করব লেখার মাঝখানে দিব, এবং কখনোই শেষে দিব না। এটা হচ্ছে লেখার নিয়ম। এবং ছবিটা যখন আঁকবো একদম ডান পাশে আমরা সুন্দর করে চিহ্নিত করে দিব, নিচে লিখবো চিত্র নিউক্লিয়াস। এখন আসি এর কি কি অংশ রয়েছে। প্রথমে হচ্ছে কি নিউক্লিয়ার ঝিল্লি। নিউক্লিয়াসের চারপাশে দেখবা একটা ঝিল্লির মতো অংশ থাকে বা একটা পর্দা থাকে, এটা 2 স্তর বিশিষ্ট হয়। কয় স্তর বিশিষ্ট হয়? এটা 2 স্তর বিশিষ্ট হয়, এটাকে নিউক্লিয়ার ঝিল্লি বলা হয়। এই 2 স্তর বিশিষ্ট হচ্ছে, এইখানে বাইরেরটাতে দেখবা যে এই বাইরের যে অংশটা থাকে, বাইরের অংশটা হচ্ছে গিয়ে তোমার ফোটা ফোটা থাকে, মানে ছিদ্রযুক্ত থাকে, অর্থাৎ ঝিল্লিগুলোর মাঝখানে কিছু ছিদ্র ছিদ্র অংশ থাকবে। এই ছিদ্রযুক্ত অংশগুলোকে বলা হয় নিউক্লিয়ার রন্ধ্র। আর নিউক্লিয়ার ঝিল্লি কি দিয়ে তৈরি হয়? লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি হয়। এটা খুব কমন। দেখবা যে আমাদের দেহের যে কোষ ঝিল্লি আছে বা কোষ পর্দা রয়েছে, এটাও কিন্তু লিপিড আর প্রোটিন দিয়ে তৈরি হয়। তার মানে যেখানে আমি ঝিল্লি দেখতে পারবো তাদের গঠনটা সেম হবে, লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি হবে। এরপরে দেখো নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজমটা কি? যার নামে প্লাজম থাকবে অবশ্যই সেটা অর্ধতরল বা জেলির মতো অর্ধস্বচ্ছ হবে, মাথায় রাখবা। সাইটোপ্লাজম, প্রোটোপ্লাজম, নিউক্লিওপ্লাজম, এই সবগুলোই হচ্ছে একই ক্যাটাগরির, অর্থাৎ অর্ধস্বচ্ছ অর্ধতরল জেলির মতো। তাহলে নিউক্লিওপ্লাজমটা কি? নিউক্লিয়ার ঝিল্লির ভেতরে জেলির মতো যে বস্তুটা থাকে বা রস থাকে, এটাকে নিউক্লিওপ্লাজম বলে। বাংলায় বলা হয় কেন্দ্রিকা রস। নিউক্লিয়াসের বাংলা হচ্ছে কেন্দ্রিকা, এই জন্য নিউক্লিওপ্লাজমের বাংলা কি হবে? কেন্দ্রিকা রস হবে। নিউক্লিওপ্লাজমে কি কি থাকে? নিউক্লিওপ্লাজমে নিউক্লিক অ্যাসিড থাকবে, যেটা মানে ডিএনএ আরএনএ এগুলো থাকবে, প্রোটিন থাকবে, উৎসেচক মানে এনজাইম থাকবে, এবং কিছু
খনিজ লবণও থাকবে। এরপরে দেখো নিউক্লিওলাস। নিউক্লিওলাস দেখা যাচ্ছে একটু ঘন একটা অংশ, এটা নিউক্লিওপ্লাজমের মধ্যে ক্রোমোজোমের সাথে সংলগ্ন যে গোলাকার বস্তু দেখা যায় এটাকে নিউক্লিওলাস বলা হয়, বা বাংলায় এটাকে বলা হয় কেন্দ্রিকাণু, অর্থাৎ কেন্দ্রিকার অণু, অর্থাৎ নিউক্লিয়াসের কেন্দ্রে যেটা আছে সেটাকে বলা হচ্ছে। তাহলে এইখানে নিউক্লিওলাসটা কিন্তু একটু ঘন একটা অঞ্চল, এবং নিউক্লিওলাসটা দেখতে কিরকম লাগতেছে বলো তো? আমরা রামেন খাই না অনেক সময়, বা নুডলস খাই না, নুডলসের মধ্যে যে ডিম থাকে ঠিক সেরকম লাগতেছে। এটা হচ্ছে রামেনের বাটি, এটা সব হচ্ছে নুডলস, আর এটা হচ্ছে কি ডিম, ঠিক আছে? তাহলে এখন নিউক্লিওলাস দেখতে একটু ঘন অঞ্চল মনে হয়। ক্রোমোজোমের যে রং অগ্রাহী অংশ থাকে, রং অগ্রাহী মানে যেটা রং গ্রহণ করে না সেটা, সেই অংশটা নিউক্লিওলাসের সাথে লেগে থাকবে। এখানে এটা কি দিয়ে তৈরি? এটা আরএনএ এবং প্রোটিন দিয়ে তৈরি। নিউক্লিওলাস কি দিয়ে তৈরি হবে? আরএনএ এবং প্রোটিন। এটা কিন্তু এমসিকিউতে আসা অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এরপরে দেখো ক্রোমাটিন জালিকা। এই যে আমি যে নুডলসের মতো কথা বললাম যে নুডলস এখানে আছে, এই নুডলসগুলোকেই আমরা ক্রোমাটিন জালিকা বলবো। কোষের বিশ্রামকালে, অর্থাৎ যখন কোষ বিভাজন চলে না, তখন নিউক্লিয়াসের ভিতরে সুতার মতো জিনিস জট পাকিয়ে থাকে। এরকম সুতার মতো জিনিসগুলোকে বলা হয় ক্রোমাটিন তন্তু বা ক্রোমাটিন। ক্রোমাটিন কি দিয়ে তৈরি? ক্রোমাটিন মূলত ডিএনএ এবং প্রোটিনের সমন্বয় তৈরি। আমরা জানি ক্রোমাটিন যেগুলো আছে সেগুলো কোষ বিভাজনের সময় এরা কি হয়, এরা হচ্ছে প্রসারিত হয়, এবং এটা দেখতে তখন ক্রোমোজোমের মতো লাগে, অর্থাৎ এরা কোষ বিভাজনের সময় মোটা হয়ে যায় এবং খাটো হয়ে যায়, তখন তাদেরকে ক্রোমোজোম হিসেবে আলাদা করা যায়। আমরা এটাও জানি ক্রোমোজোমের ভিতরে কি থাকে? ডিএনএ থাকে। ডিএনএর ভিতরে কি থাকবে? জিন থাকবে। তাহলে আমরা কি বলতে পারি ক্রোমাটিনগুলো ডিএনএ দিয়ে তৈরি? অবশ্যই বলতে পারি। তাহলে ক্রোমাটিনগুলো ডিএনএ এবং প্রোটিন দিয়ে তৈরি হয়। জট পাকিয়ে থাকা ক্রোমাটিন তন্তুগুলোকে একসাথে ক্রোমাটিন জালিকা বা নিউক্লিয়ার রেটিকুলাম ইংলিশে বলে। আর ক্রোমোজোমের ভিতরে যে জিনগুলো থাকে সেগুলো বংশগতির গুণাবলী এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে নিয়ে যায়। তাহলে আমরা এই চারটা যে উপাদান আছে, চারটা উপাদানে খুব সুন্দর করে ব্যাখ্যা করে দিব, এবং অবশ্যই চিত্রটা খুব সুন্দর করে আঁকবো। কম্পাস দিয়ে আঁকলে তো খুবই ভালো, খুব সহজে এটা আঁকা যায়। আশা করি তোমরা এটার উত্তর যখন দিবা তখন হচ্ছে চিত্র সহই দিবা। যদি তোমাকে প্রশ্নে বলে যে শুধু গঠন বৈশিষ্ট্য লেখো, চিত্রের কথা বলে নাই, তাও তুমি চিত্র সহ দিবা, কারণ এই ধরনের প্রশ্নে চিত্র সহই অ্যান্সার করতে হয়। এরপরে প্রশ্ন দেখো কি বলেছে। পরিবেশে ভারসাম্য রক্ষায় কিউ এবং আর এর মধ্যে কোনটির গুরুত্ব অধিক? তাহলে আমাদের এখানে কিউ বলতে কাকে বোঝানো হচ্ছে, আর বলতে কাকে বোঝানো হচ্ছে? কিউ বলতে মাইটোকন্ড্রিয়াকে এবং আর বলতে ক্লোরোপ্লাস্টকে বোঝানো হচ্ছে। দুটোরই কিন্তু গুরুত্ব অনেক বেশি, তবে যদি আমি বলি পরিবেশে ভারসাম্য রক্ষায় কার গুরুত্ব বেশি, অবশ্যই উত্তর আসবে ক্লোরোপ্লাস্টের। তাহলে আমরা কি লিখব? উদ্দীপকের কিউ এবং আর চিত্রদ্বয় হলো যথাক্রমে মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট। পরিবেশে ভারসাম্য রক্ষায় অঙ্গাণু দুটির মধ্যে ক্লোরোপ্লাস্টই অধিক গুরুত্বপূর্ণ। নিচে তার বিশ্লেষণ করা হলো। ক্লোরোপ্লাস্টের উপস্থিতিতে কি হয়? প্রথমত হচ্ছে কি সালোক সংশ্লেষণ হবে। তাহলে আমি প্রথমে ক্লোরোপ্লাস্টের ভূমিকাটা বলবো। ক্লোরোপ্লাস্টের ভূমিকাটা কি? আমরা জানি আমাদের উদ্ভিদের দেহে কি আছে? প্লাস্টিড আছে। প্লাস্টিড তিন ধরনের: ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। তাহলে এই যে ক্লোরোপ্লাস্ট, এটার ভিতরে সবুজ বর্ণের রঞ্জক পদার্থ থাকে, সেটা কি? ক্লোরোফিল। ক্লোরোফিল থাকা মানে সেই জায়গাটাতে বা সেই দেহে সালোক সংশ্লেষণ তৈরি হবে। তাহলে উদ্ভিদের ক্ষেত্রে সূর্যের আলোর উপস্থিতিতে, বাতাসে কার্বন ডাইঅক্সাইড এবং পানির সাহায্যে এবং ক্লোরোফিলের সহায়তায় কি তৈরি হয়? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি হয় এবং উপজাত দ্রব্য হিসেবে অক্সিজেন তৈরি হয়। এই যে খাদ্যটা তৈরি হচ্ছে সবুজ উদ্ভিদে, সেই খাদ্যটা উদ্ভিদ নিজের দেহে জমা রাখছে, এবং সে কিন্তু পাতা, ফুল, ফল, তারপরে হচ্ছে কি এই যে শিকড়, কাণ্ডে সব জায়গায় কিন্তু খাদ্যটা জমা রেখে দিচ্ছে, এবং এই খাদ্যের উপরে কিন্তু পুরো জীব জগৎ নির্ভরশীল। কারণ অন্যান্য কোনো প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। ফলে কি হয়, অন্য যে প্রাণী আছে মানুষ সহ, যেমন গরু, ছাগল, হাঁস, মুরগি, যার কথাই বলি না কেন, তারা কিন্তু উদ্ভিদ থেকে পরোক্ষ অথবা প্রত্যক্ষভাবে খাদ্যটা গ্রহণ করে থাকে। আবার কিছু কিছু প্রাণী আছে একদম সম্পূর্ণভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল, যেমন গরু, ছাগল, এরা হচ্ছে কি তৃণভোজী প্রাণী। খরগোশ, হরিণ, এরা তৃণভোজী প্রাণী, এরা হচ্ছে একদম ডিরেক্টলি উদ্ভিদের উপর নির্ভরশীল। তাহলে উদ্ভিদ যদি না থাকতো তারা কিন্তু সরাসরিভাবে খাবারটা পেতো না। আবার মানুষ কিভাবে পরোক্ষভাবে নির্ভরশীল, যেমন হচ্ছে যদি কোনো প্রাণী, যেমন আমরা যদি বলি যে ঘাস বা লতা পাতা বা উদ্ভিদ, এদেরকে কে খাচ্ছে? গরু খাচ্ছে, ছাগল খাচ্ছে, তারপরে পাখিরা খাচ্ছে, তারপরে মাছ খাচ্ছে, যে ফাইটোপ্ল্যাঙ্কটন যেটা ছিল, ফাইটোপ্ল্যাঙ্কটন মানে ক্ষুদ্র ক্ষুদ্র উদ্ভিদ, এদেরকে খাচ্ছে হচ্ছে জুপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন খাচ্ছে ছোট মাছ। আবার মাছকে কে খাচ্ছে? মানুষ। আবার গরু, ছাগল, এদেরকে কে খাচ্ছে? মানুষ। তার মানে কি মানুষ
অন্য প্রাণী ভক্ষণ করলেও সেই প্রাণী তৃণভোজী হওয়ার কারণে উদ্ভিদ থেকে আসা শক্তিটাও তার মধ্যে কিছু পরিমাণে সঞ্চারিত হচ্ছে। তাহলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যেমন খাদ্য তৈরি হচ্ছে, তার সাথে সাথে কিন্তু অক্সিজেনও উপজাত দ্রব্য হিসেবে তৈরি হচ্ছে। এই যে অক্সিজেনটা তৈরি হচ্ছে, এই অক্সিজেনটা কাদের জন্য লাগছে? আমার তোমার সবার জন্য লাগছে। তাহলে এই অক্সিজেন কিন্তু আমাদের পুরো উদ্ভিদ জগৎ বলো, পুরো প্রাণী জগৎ বলো, সবার জন্য এই অক্সিজেনটা প্রয়োজন হচ্ছে। তাহলে এই অক্সিজেন ছাড়া কিন্তু কোনো জীব বেঁচে থাকতে পারতো না। সেই ক্ষেত্রে কি হতো? এই পুরো পৃথিবীটাই জনমানব শূন্য বা প্রাণী শূন্য হয়ে যেত। তাহলে এই যে অক্সিজেনটা তৈরি হচ্ছে প্রত্যেকটা প্রাণীর জন্য লাগছে, কারণ শ্বাস নেওয়ার সময় আমাদের অক্সিজেন প্রয়োজন হয়, তো আমাদের সেটার কাজে লাগছে। প্লাস উদ্ভিদ নিজেও শ্বসন প্রক্রিয়া সম্পন্ন করে, উদ্ভিদ নিজেও যেহেতু একটা জীব, তাই সেও কিন্তু অক্সিজেনটা গ্রহণ করছে। তার মানে ক্লোরোপ্লাস্ট যদি না থাকে তাহলে কি হবে? তাহলে খাদ্য তৈরি হবে না, আমরা কোনো অক্সিজেন পাবো না, পুরো পৃথিবীতে কোনো জীব থাকবে না। এখন আসি গিয়ে মাইটোকন্ড্রিয়া। তার মানে আমরা প্রথমে যেটা করব, অবশ্যই ক্লোরোপ্লাস্ট সম্পর্কে ব্যাখ্যা করব, তারপরে বলবো মাইটোকন্ড্রিয়ার কথা। মাইটোকন্ড্রিয়া আমাদের কোষের শক্তিঘর বা এটা পাওয়ার সেল। এখানে শক্তি উৎপাদন হচ্ছে। শ্বসনের তিনটা পর্যায়, শ্বসনের যে তিনটা পর্যায় রয়েছে, অ্যাসিটাল কোয়ে, ক্রেবস চক্র এবং গিয়ে তোমার ইলেকট্রন প্রবাহ তন্ত্র, এইগুলো মাইটোকন্ড্রিয়ায় তৈরি হচ্ছে। আর যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা রয়েছে, অর্থাৎ প্রথম যে ধাপটা রয়েছে, সেটা সাইটোপ্লাজমে ঘটে। তাহলে মাইটোকন্ড্রিয়া এই যে তিনটা ধাপ হচ্ছে, এই প্রত্যেকটা ধাপ থেকে কিন্তু শক্তি উৎপাদন হচ্ছে। সবচেয়ে বেশি পরিমাণে শক্তি তৈরি হয় ক্রেবস চক্র, যেটা মাইটোকন্ড্রিয়ায় ঘটে। তাহলে এই যে আমি যে শক্তি উৎপাদনের কথা বলছি, এই শক্তিটা কোথা থেকে তৈরি হচ্ছে তোমরা কি জানো? এই শক্তিটা তৈরি হচ্ছে ক্লোরোপ্লাস্ট যে খাদ্য তৈরি করে, অর্থাৎ যে গ্লুকোজটা তৈরি করছে, সেই গ্লুকোজটা ভেঙে সাধারণত মাইটোকন্ড্রিয়া এই শক্তিটা উৎপাদন করছে। অর্থাৎ আমরা যে বিভিন্ন ধরনের খাবার খাই, এই খাবারগুলো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমরা উদ্ভিদ থেকে এই শক্তিটা পেয়ে থাকি। তাহলে এই যে খাবারটা আমরা খাচ্ছি, এই খাবারগুলো আমাদের দেহের ভিতরে ভেঙে গ্লুকোজ তৈরি করছে। এই গ্লুকোজ তৈরি করার পরে আমাদের দেহের যে অক্সিজেনটা প্রবেশ করছে, সেই অক্সিজেন কি করছে? গ্লুকোজ বলো বা ফ্যাট বলো বা জৈব যৌগ বলো, এগুলোকে ভেঙে শক্তি উৎপাদন করছে। তো তার মানে যদি আমরা কোনো কারণে উদ্ভিদ থেকে শক্তিটা না পেতাম বা ক্লোরোপ্লাস্ট যদি খাদ্য তৈরি না করতো, তাহলে মাইটোকন্ড্রিয়া কিন্তু শক্তি তৈরি করার জন্য এই বস্তুগুলো বা এই যৌগগুলো পেত না। সোজা ভাষায় গ্লুকোজ বা অন্য কোনো শ্বসনিক বস্তু পেত না। শ্বসনিক বস্তু মানে যে বস্তুগুলো শ্বসনের জন্য কাজে লাগে বা যে বস্তুগুলো শ্বসন প্রক্রিয়ায় ভেঙে শক্তি উৎপাদন করে, যেমন এই যে প্রোটিন বা গ্লুকোজের কথা বললাম, জৈব যৌগের কথা বললাম, এগুলো শ্বসনিক বস্তু। তোমরা 4 নম্বর অধ্যায় পড়েছো, আমি তাও এটা ব্যাখ্যা করে দিলাম। তাহলে যদি তোমার গ্লুকোজ তৈরি না হতো, ক্লোরোপ্লাস্ট যদি কাজ না করতো, তাহলে মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপাদন করতে পারতো না, অর্থাৎ এটিপি তৈরি করতে পারতো না। এবং যখন শক্তি উৎপাদন হতো না, জীবদেহের কোনো কাজকর্ম হতো না, জৈবিক কাজ থেমে যেত এবং আলটিমেটলি পরিবেশে ভারসাম্য নষ্ট হবে। তার মানে কি? যদি ক্লোরোপ্লাস্ট না থাকে, ক্লোরোপ্লাস্ট যদি খাদ্য তৈরি করতে না পারে, মাইটোকন্ড্রিয়া কিন্তু শক্তি উৎপাদন করার মতো কোনো যৌগ পাবে না। তাহলে কি আমরা বলতে পারি যে মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টের ভিতরে পরিবেশে ভারসাম্য রক্ষায় ক্লোরোপ্লাস্টের ভূমিকাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? তাহলে আমরা এই ধরনের ব্যাখ্যার ক্ষেত্রে অবশ্যই প্রথমে ক্লোরোপ্লাস্টের ভূমিকা নিয়ে লিখবো, তারপরে মাইটোকন্ড্রিয়ার ভূমিকা নিয়ে লিখবো, তারপরে আমরা অবশ্যই আমাদের ডিসিশনটা জানাবো। তোমরা চাইলে এখানে কি করতে পারো? তোমরা চাইলে এখানে পয়েন্ট আকারে বলতে পারো, অথবা তোমরা চাইলে এখানে 1 নাম্বার পয়েন্ট দিয়ে তুমি প্রথমে মাইটোকন্ড্রিয়ার ভূমিকা দিতে পারো, তারপরে বলতে পারো অপরদিকে ক্লোরোপ্লাস্টে এটা ঘটে। 2 নাম্বার পয়েন্ট দিয়ে বলতে পারো ক্লোরোপ্লাস্টে এটা ঘটছে, অপরদিকে মাইটোকন্ড্রিয়া এটা ঘটছে। অর্থাৎ তুমি দুইটা পাশাপাশি পার্থক্য আকারেও উপস্থাপন করতে পারো। আবার তুমি এখানে দুইটা অঙ্গাণুর ছবিও তুলে দিতে পারো, কোনো অসুবিধা নাই। কিন্তু তুমি যদি চাও তাহলে তুমি এই প্রশ্নটাকে অনেক সুন্দর করে গুছিয়ে তোমার মতো অ্যান্সার করতে পারো। এভাবেই যে হুবহু লিখতে হবে এমন কোনো কথা নেই। তাহলে আজকের ক্লাসে আমরা একটা বোর্ডের সৃজনশীল প্রশ্ন সমাধান করলাম। আশা করি তোমরা এই প্রশ্নটা খুব ভালো করে বুঝতে পেরেছো। এরকম করে আরও বোর্ডের প্রশ্নের সমাধান জানতে চাইলে আমাদের ইজি বায়োলজি বইটি অবশ্যই তুমি সংগ্রহ করবে, কারণ এই সকল প্রশ্নের সাথে রয়েছে কিউআর কোড স্ক্যান করলে তোমরা সেই প্রশ্নের সহজ সমাধান খুব দ্রুত পেয়ে যাবে। তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই তাহলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ সবাইকে।